সাল 2018, 4 মাসের ছুটিতে আমি এবার পাকিস্তান এসেছি। প্রতিবারের মতোই কর্মস্থল থেকে দেশে ফিরে এসে সবার প্রথমে আমি যে কাজটি করি, একটি নতুন বাইক কিনি এবং তা ছুটি শেষে যাওয়ার সময় বিক্রি করে দেই। দেশে এলেই বন্ধুদের নিয়ে বের হয়ে যাই দেশ ঘুরতে। সেবারও তার ব্যতিক্রম ছিল না। আমার বাইক নিয়ে ট্যুর পার্টনার থাকেন আমার আপন ভাগ্নে আসিফ। আসিফ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাকিস্তান রেঞ্জার্সের একজন অফিসার হিসেবে কর্মরত আছে, তাই চাইলেই ছুটি পাওয়া সম্ভব হয় না। আমি আসবো জেনে সেও আবেদন করে রেখেছিল ছুটির। তার ছুটিতে আসতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ট্যুর কিছুটা পিছিয়ে দেই। সে আসলে আমরা অক্টোবর মাসের 4 তারিখ সকালে রওনা হই। এটি ছিল একটি দীর্ঘ ট্যুর। আমরা সব মিলিয়ে সেবার 4 জন ট্যুরমেট ছিলাম। আমি যেহেতু করাচির বাসিন্দা ছিলাম, তাই পথটি ছিল দীর্ঘ। আমাদের গন্তব্য ছিল পাকিস্তান চীন সীমান্তের সর্বোচ্চ উঁচু স্থান, নাম হল খুংজেবার পাস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4993 মিটার উচ্চতায় অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। খুংজেরার পাসটি ছিল কারাকোরাম হাইওয়ে দ্বারা সংযুক্ত। করাচি আমার বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে। যথারীতি আমরা প্রায় 1.5 দিন বাইক চালানোর পর আমাদের গন্তব্য থেকে মাত্র 140 কিলোমিটার আগে একটি স্থানে যাত্রা বিরতি করি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা আসরের শেষে পুনরায় রওনা হব। ঠিক তক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। বলে রাখা ভালো, এটি ছিল আমাদের গন্তব্যস্থলের সবচেয়ে নিকটবর্তী যাত্রা বিরতির স্থান। বিরতি শেষে আমরা যখন বের হব, তখন হোটেল মালিক আমাদের কোথা থেকে এসেছি এবং কোথায় যাব জানতে চাইলে আমরা তা বলি, এবং তিনি তা শুনে আমাদের যা বলেন তা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার পরেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও জঙ্গল, যা এতটা ঘন যে সূর্যের আলো সময় মতো পৌঁছায় না। আমরা এখন রওনা দিলেও মাগরিবের আগে পৌঁছাতে পারবো না। তাই বললেন, স্থানটি মোটেও ভালো না। এখানে যারা যাতায়াত করছে সবাই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এসেছে। বাবা, তোমরা আমার ছেলের মতো। আজ রাতটা আমার হোটেলে থেকে যাও, কাল না হয় ফজরের সময় রওনা দিও। আমরা যেহেতু সবাই বয়সে জওয়ান, তাই সেই হোটেলের মালিকের কথা উপেক্ষা করলাম, কারণ এমন ভ্রমণ আমরা আগেও করেছি। যথারীতি আমরা রওনা দিই। আকাশে মেঘ, তখনও গাড়ি নেই এই পথে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি করছে না। আমাদের রাস্তা ছিল খুবই ভালো। আমাদের পথে 2টি সীমান্ত বাহিনীর চেকপোস্ট, এবং যেহেতু আমার ভাগ্নে একই বাহিনীতে কর্মরত, তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমাদের আশ্চর্য করে 2টি চেকপোস্ট সামনে না যেতে অনুরোধ জানায়। তারা বলে তারা নিজেরাও প্রায় এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়। আমরা আগে বিষয়টিকে আমলে না নিলেও সবার বারণ আমাদের ভাবায়। আমরা ছিলাম ক্লান্ত। এত লম্বা একটি জার্নি, তার মাঝে গত 2 দিন প্রায় রাস্তায়, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। আমরা আবার রওনা করলাম। কিছুক্ষণ যাবার পর শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ, যার উঁচু নিচু রাস্তা চলে গেছে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। চারিদিকে আবছা অন্ধকার। স্থানটি সংরক্ষিত এলাকা হওয়ায় কোনো বাড়িঘর, দোকানপাট কিচ্ছু ছিল না। আমরা মোবাইলে সময় দেখে 4 জন একটি স্থানে বাইক থামাই এবং মাগরিবের নামাজ পড়ে নেই। হালকা বৃষ্টির আমেজ তখনও থাকায় আবহাওয়া ছিল ঠান্ডা। এমনভাবে আমরা প্রকৃতি আর নানা প্রকার আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল। আমাদের গন্তব্যে আমরা আবারও রওনা হলাম। আর তারপর আমাদের সাথে যা হলো তা আমাদের সারাটা জীবন মনে দাগ কেটে রাখবে। সবেমাত্র সন্ধ্যা হলো। নামাজ পড়ে আমরা মাত্র মিনিট 2 আসলাম। যেহেতু রাত, আঁকা বাঁকা সড়ক, আমাদের সবার বাইকের গতিও ছিল 40। আমরা একটা সোজা রাস্তা বেয়ে উপরে উঠলাম। তারপর বাঁক হয় বাম দিকে। রাস্তা প্রায় 50 থেকে 60 ফিট নিচে নেমে গেছে, আবার উপরে উঠছে। আমরা সবাই বাইকের গতি কম হওয়াতে আমাদের প্রত্যেকটি বাইক একে অপরের কাছেই ছিলাম। সবার হেলমেটেই কমিউনিকেটর ছিল। আমরা দেখলাম দূর থেকে আমরা যে রাস্তায় বাঁক নিয়ে নিচে নামবো, সেখানে আলো সাদৃশ্য কিছু জ্বলছে। আমাদের টিমে ভাগ্নের সামনে, আমি মধ্যখানে, এবং শেষে আমার বন্ধুরা ছিল। আসিফকে বাইক দাঁড় করাতে দেখে আমিও দাঁড়িয়ে যাই। তারপরে একে একে সবার বাইক থামে। আমরা যা দেখি
তার সাথে কোনো হিসাব মেলে না। আমরা দেখি আমরা যে বাঁক ধরে নিচে নামবো তার ঠিক নিচে একটি বিশাল জমায়েত, অর্থাৎ একটি বরযাত্রীর বহর যাচ্ছে। সেখানে প্রায় 70 থেকে 80 জনের মতো নারী পুরুষের একটি বহর, যা ছিল এমন সামনে দুটি দলে বিভক্ত ব্যান্ড পার্টি একটি সাদা ঘোড়ায় বর আরোহণ করে আছে, পেছনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সবাই বিয়ের সাজে সজ্জিত, এবং পেছনে 50 থেকে 60 জনের মতো সব বয়সী ছেলে মেয়ে বয়স্ক নাচতে নাচতে যাচ্ছে। আমরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও আমাদের ঘোর কাটতে বেশি দেরি হয়নি। তারা এমনভাবে রাস্তা ব্লক করে রেখেছিল যে পাশ দিয়ে একটা বাইকও ক্রস করার জায়গা ছিল না। এভাবে কেটে গেল 5 থেকে 6 মিনিট। আমরা সবাই লক্ষ্য করলাম সেই বরযাত্রীর বহর দেখে মনে হচ্ছে হাঁটলেও তারা ঠিক একই স্থানে অবস্থান করছিল। আমরা কিছুটা বিরক্ত হই এবং ভাবি পাশ কেটে হর্ন বাজিয়ে গেলে হয়তো সাইড দেবে। আমরা তাই করি, বাইক চালিয়ে সেই রাস্তার বাঁকে আসি, আর যা দেখি তা দেখে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে যেতেই মুখোমুখি হই একটি ভয়াবহ দৃশ্যের। বরযাত্রী বহরের সবার মাথা শরীর থেকে আলাদা এবং তা হাওয়ায় ভাসছে এমন দেখি। আমাদের বুঝতে আর বাকি রইল না, আমরা খারাপ কিছুর ফাঁদে পড়েছি। আমরা সবাই ভয়ে হিম হয়ে যেতে লাগলাম তাদের, এবং আমাদের দূরত্ব 30 ফিট হবে। আমরা সবাই ভয়ে পাথর হয়ে পড়েছি। কি করব? পেছনে ফিরে যাব নাকি খারাপ কিছুর মুখোমুখি হব বুঝে উঠতে পারছিলাম না। আসিফ সীমান্ত বাহিনী হওয়ায় এবং তার ডিউটি সীমান্ত হলেও এমন ঘটনা প্রথমবারের মতো দেখছে ও। সেও ভয়ে হিম হয়ে গিয়েছিল। আমাদের টিমে আমি সবচেয়ে বড় হলেও আমি বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা সবাই হেডলাইট অফ করে বাইকের স্টার্ট অফ করে বসে আছি একত্রে, খারাপ কিছুর অপেক্ষায়। কিন্তু আমাদের মনে সবারই অনুশোচনা হলো, কেন আমরা হোটেলের মালিকের বারণ শুনলাম না, যিনি কিনা আমাদের হাত ধরে না যেতে অনুরোধ করেছিলেন? কেন আমরা তাদের এত কাছে এলাম? সবাই যার যার মতো দোয়া দুরুদ পড়ছিল, কেন আমরা আসলাম? আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরছিল, এই রাতে এমন একটি জনমানবহীন স্থানে যেখানে 100 কিলোমিটারে কোনো বসতি নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে কোথা থেকে বরযাত্রী আসবে? এই ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। রাত 7:13। আমাদের সবার ফোনই তখনকার সময়ের নতুন ফোন ছিল। আমরা সবাই ভিডিও করার সাহস করি। আশ্চর্য হলেও সত্যি, 4টি ফোনের কোনোটিতেই কোনো ভিডিওতে বরযাত্রীর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কিংবা ভিডিও রেকর্ড হচ্ছিল না। এভাবে কেটে গেল আরো কিছু সময়। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। আমাদের কি ফিরে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত? কিন্তু এমন একটি গা হিম করা মুহূর্ত চোখের সামনে কতক্ষণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আসিফ, আমার ভাগ্নে, বারবার বলছিল আমরা তাদের মধ্য দিয়ে চলে যাই, কিছু হবে না। কিন্তু আমি সহ আরো বাকি 2 জন আমরা তাতে রাজি হলাম না। সময় যেতে লাগলো, আমাদের মধ্যে ভয় বাড়তে লাগলো। এদিকে শরীর আমাদের একদমই চলছিল না। টানা জার্নিতে তেমন আমরা বিশ্রামের সুযোগও পাইনি একটা। এভাবে সময় পার হচ্ছিল। রাতের গভীরতার সাথে সাথে আমাদের মনে হলো আমরা সবাই যেন এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিনে টানা রাইড করা ও বৃষ্টিতে ভেজার কারণে সবাই প্রচণ্ড ঠান্ডায় জমে যেতে লাগলাম। মোবাইলের ঘড়িতে তখন রাত 10টা। এ কি আমাদের জীবনের শেষ রাত? আমার মনে হলো এটি আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও কালো রাত। আমরা সবাই জড়ো হয়ে বসে পড়েছিলাম। আমাদের সামনে 2টি পথ খোলা ছিল। হয়তো আমরা আবার বাইক নিয়ে ফিরে যাব, নয়তো সামনে এগিয়ে এই অশরীরী বরযাত্রীর বহরকে ক্রস করে যাব। সবাই এতটা বিধ্বস্ত ছিলাম, কারো পক্ষেই বাইক চালানোর শক্তিটুকু ছিল না। পুরো সময়টিতে আমার ভাগ্নে কিছুটা অসংলগ্ন আর অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে আমাদের ওপর খুব রাগান্বিত ছিল এবং চেঁচামেচি করতে লাগলো। আসিফ বলল, যেহেতু এত দীর্ঘ সময় আমাদের কোনো প্রকার ক্ষতি করেনি, সামনেও কিছু হবে না। হঠাৎ করে আমরা বাকি 2 বন্ধুর একজন কিছুটা অসুস্থ বোধ করলে আমরা তখন আরো বেশি ভয় পেতে শুরু করি। হাজার খারাপ চিন্তা মাথায় কাজ করতে থাকে। এভাবে কেটে যায় আরো 2টি ঘন্টা। তখনও সেই সময়ের মতোই বরযাত্রী বহরের নাচ, আনন্দ আর ব্যান্ড চলছে। এদিকে আসিফ আমাকে বারবার অনুরোধ করতে থাকলো আমরা যেন তাদের ক্রস করে চলে যাই। আমি ভাবলাম এভাবে আর বসে থাকা যায় না, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু আমাদের 4 জনের টিমে আমি বড়, আমার শরীর ক্রমশ হিম হতে লাগলো। আমি তখন আমার বাড়ি সংলগ্ন দরগা মসজিদের বড় হুজুরকে কল করি।
আমাদের করণীয় ও বাঁচার উপায় জানতে চাই। পাহাড়ি ঘন এলাকা হওয়ায় অনেক চেষ্টার পর আমরা হুজুরকে ফোনে পাই। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম ও রাকি। যেহেতু পাহাড়ি এলাকা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে হুজুরকে আমাদের পরিস্থিতি খুলে বলি। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছিল। হুজুর আমাদের বললেন, করণীয় দুইটি। যদি সুযোগ থাকে পেছনে ফিরে আমরা যেন ফেরত আসি, নয়তো ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করি। অতঃপর আমরা প্রায় রাত 1টা বাজে সিদ্ধান্ত নেই আমরা ফিরে আসব। কিন্তু তা ছিল আমাদের সেখানে অপেক্ষা করার মতোই কঠিন এবং কষ্টসাধ্য। আমরা সিদ্ধান্ত নেই বাইকের স্টার্ট বন্ধ রেখে আমরা আমাদের স্থান থেকে উপরে উঠে আসব। আমরা এমন স্থানে ছিলাম যা ছিল একটু উঁচু, খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া একটা বাঁক। এই স্থান হতে আমাদের আবারও সেই ভেজা খাড়া পাহাড়ে উঠতে হলো। আমাদের জীবনে সবচেয়ে কঠিন ও কষ্টকর কাজ। আমাদের সবার বাইক স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ ভারী মনে হচ্ছিল। এখানে বলে রাখা ভালো, হুজুর আমাদের বলেছিলেন আমরা যেন তাদের অর্থাৎ বরযাত্রীদের কোনো প্রকার বিরক্ত না করে ফিরে আসি। তাই আমরা বাইক স্টার্ট না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠে আসি। আমরা সবাই উপরে ওঠার পর সবাই পুনরায় বাইক স্টার্ট দিয়ে ফিরে যাব ঠিক করলাম। আর আপাতত সেই চাচার খাবারের দোকানে আশ্রয় নেব এবং চাচার কথা না শোনার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা বাইক স্টার্ট করলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমরা মাত্র 15-20 সেকেন্ড বাইক চালিয়ে সামনে আসলাম। আর যেহেতু সবাই ভয়ে কম বেশি বিপর্যস্ত ছিলাম, সবাই একে অপরের গা ঘেঁষে ঘেঁষে বাইক চালাচ্ছিলাম। অতঃপর আমরা যা দেখলাম তাতে আমাদের বেঁচে ফেরার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। এবার আমরা দেখলাম আমাদের থেকে 60 থেকে 70 মিটার দূরে হুবহু একই রকম একটি বরযাত্রীর বহর আমাদের দিকে ধেয়ে আসছে। তাদের সবারই একই রকমের শরীর থেকে মাথা কিছুটা উপরে ভাসছিল। আমরা আবারও শরীরের শেষটুকু শক্তি দিয়ে বাইক ঘুরিয়ে আগের জায়গায় ফিরে আসি আর দেখি আগের বহরটি এখনো সেখানেই আছে। আমাদের শরীর হাড় হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবাই সেন্সলেস হয়ে পড়ব। কিন্তু এমন মৃত্যু আমরা চাইনি। আমাদের আর আওয়াজ করার মতো কোনো শক্তি পেলাম না। এবার আমরা আগের চেয়ে কিছুটা দূরে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো। আবার মনে হচ্ছিল এটি একটি দুঃস্বপ্ন। এভাবেই আমরা হাত পা ছেড়ে রাস্তায় পড়ে রইলাম। তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এমন অস্বস্তিকর দম বন্ধ করা রাত আমি আমার জীবনে পাইনি। আমি বলতে পারি আমরা কেউই পাইনি। রাত 3:27, তখনও ফজরের আজানের অনেক দেরি। এই বিভীষিকাময় রাত শেষ হবার নয়। আমরা যেন আর পারছি না। আমাদের সবার একই অবস্থা। শরীরে কারো এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। আমাদের শরীর এতটা দুর্বল ছিল মনে হচ্ছিল মারা যাব। আমাদের সবার চোখ ছোট হয়ে আসছিল। চোখে সব ঝাপসা দেখছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না। তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠল। আমি আধো চোখ খুললাম। ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে। তখনও ঘুটঘুটে অন্ধকার। তখনও সেই আগের মতোই বরযাত্রীর বহর সেখানেই ছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পর ভোর হতে থাকে। ঘন পাহাড়ি গাছপালা হওয়ায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমরা সবাই উঠলাম আর সিদ্ধান্ত নিলাম যা হবে আমরা এবার তাদের ক্রস করে আমাদের গন্তব্য অর্থাৎ বেস ক্যাম্পে পৌঁছাবো। আমরা সবাই যার যার মতো সূরা পড়তে পড়তে বাইক স্টার্ট দিলাম। এবার আমি সবার সামনে, তারপর আমার ভাগ্নে এবং আমার বাকি 2 বন্ধু সারিবদ্ধভাবে বাইক চালাতে লাগলাম। এবং আমরা যখনই তাদের ক্রস করব হর্ন দিলাম। আমি যেহেতু সামনে ছিলাম আমি লক্ষ্য করলাম কেন যেন আমার ডান কাঁধে কেউ একজন হাত রাখলো। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘাড় ফিরিয়ে পেছনে দেখার সাহস করলাম না। সেই বরযাত্রীর বহর থেকে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ আমাকে থামালেন আর উর্দুতে যা বললেন বাংলায় অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বেটা পুরো রাত তো অপেক্ষা করেছিলে, তাহলে আর 10 মিনিট অপেক্ষা করলে কি এমন হতো। তারপর বলল, এখন সোজা তোমরা চলে যাও আর যেতে যেতে পেছনে ফিরে দেখবে না। আমরা তাদের ক্রস করলাম এবং সেবারের মতো কোনো সমস্যা ছাড়াই বেস ক্যাম্পে পৌঁছালাম। পথে আর কোথাও দাঁড়াইনি। আমরা একদিন বিশ্রাম করে আবার ফিরে আসলাম। আমরা সেখানে সীমান্তরক্ষী বাহিনী বা কাউকে কিছু শেয়ার করিনি। তারা আমাদের দেখে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে অনুমান করলেও আমরা কিছু না বলায় তারা আরও বেশি গভীরভাবে জানতে চাননি। আমরা ঠিকঠাক
করাচিতে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। আসার সময় আমরা চারজনের কেউই আমাদের সাথে ঘটে যাওয়া স্থানটি মনে করতে পারছিলাম না, যেই স্থানে আমরা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত প্রায় 11 ঘন্টা কাটিয়েছি তা আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না। করাচিতে ফেরার পর আমরা সবাই সুস্থ থাকলেও আমার ভাগ্নে আসিফের জ্বর আসে। আমরা অনেক চিকিৎসা করালেও ভালো হচ্ছিল না। আমরা সবাই লক্ষ্য করলাম সে ঘটনার পর শুকিয়ে যাচ্ছে। আমি এবার সেই রাতের বড় দরগার হুজুরের শরণাপন্ন হই। তাকে আমাদের সব ঘটনা খুলে বলার পর পরের দিন জানাবেন বলে তিনি জানান এবং আমাদের চলে যেতে বলেন। আমরা পরের দিন ওনার কাছে যাই এবং জানতে চাই কারা সেই অশরীরী বরযাত্রীর বহর, কেন জনমানবহীন একটা জায়গায় তাদের বরযাত্রা, কেন তারা আমাদের ক্ষতি না করলেও যেতে দিলেন, কেন আমাদের পথ আটকে রাখলেন, আবার কেন বললেন 10 মিনিট পর গেলে ভালো হতো। হুজুর আমাদের যা বললেন তা ছিল এমন, তিনি জানতে পারলেন প্রায় 50 থেকে 60 বছর আগে একটি লাঠাল, স্থানীয় ভাষায় বলা হতো যারা ছিল সশস্ত্র ডাকাত, একটি পুরো বরযাত্রী বহরকে গলা কেটে হত্যা করে সব লুট করে নিয়ে যায়। হয়তো তোমাদের সামনে তেমনি কোনো বিপদ হয়েছিল, তাই হয়তো তারা যেতে দেয়নি, এবং তারাও হয়তো চেয়েছিল সকাল হলেই তোমরা রওনা হও। কিন্তু আমাদের সবাইকে বাদ দিয়ে আসিফ কেন অসুস্থ হলো আর সে কেন কষ্ট পাচ্ছে? তখন হুজুর সেই রাতের পুরোটা সময় জুড়ে আসিফের আচরণ কেমন ছিল তা আমার কাছে জানতে চান। আমি বললে তিনি বলেন, তোমার ভাগ্নে অবাধ্য আচরণ করেছে এবং ওই বিষয়টি নিয়ে মনে মনে খারাপ চিন্তা করেছে। তারপর হুজুর আসিফের জন্য কিছু কোরআনিক আমল দেন এবং প্রায় 2 মাস পর আসিফ সুস্থ হয়। এখনো ঘটে যাচ্ছে, তো আশা করি আমার বলা এই ঘটনাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেবেন। রাসেল ভাই, যখন আমি ক্লাস 5-এ পড়তাম, বলে রাখা ভালো এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে অলমোস্ট উঠে গিয়েছি, কিছুদিন হলো ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো। তো যখন আমি ক্লাস 5-এ পড়তাম আমাদের বাসা চেঞ্জ করা হয়। তো যেই বিল্ডিংয়ে আমরা উঠি তা যে ফ্ল্যাটটা ছিল সেটা একদম টপ ফ্লোরে ছিল। যখন আমরা নতুন বাসায় উঠি তখন প্রায় সময় রাতের বেলা এমন মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, এক পাশ থেকে দৌড়ে দৌড়ে আরেক পাশে যাচ্ছে, আর মনে হতো যেন পুরো বাড়িটাই কাঁপছে, এত জোরে জোরে দৌড়াচ্ছে, এরকম অনুভব হতো। তারপর আবার এরকম শব্দ হতো যেন ছাদের মধ্যে ইট দিয়ে কেউ ছাদের পাকার মধ্যে ঘষছে, এরকম অনেক শব্দ হতো। এছাড়া আরেকটা শব্দ হতো যে দেয়ালের মধ্যে হাত দিয়ে 3 বার আঘাত করলে যেমন শব্দ হয় এরকম শব্দ। আমরা ভাবতাম যে পাশের ফ্ল্যাটে হয়তো মশারি টাঙানোর জন্য তার কাটা দেয়ালে প্রতিদিন একটু টাইট করে লাগায়, প্রতিদিন রাতে এরকম করে। কিন্তু ব্যাপারটা একদম রাত 12টা বেজে যখন 18, 19, 20 মিনিট এরকম এই টাইমটাতে হতো, আমরা একটু ঘাবড়ে যাই বাসার সবাই, যেহেতু নতুন বাসায় এসেছি, এরকম হতেই পারে খারাপ কিছু। তো আমার পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করি যে আপনারা কি এরকম করেন কিনা, তার কাটা বা কিছু দেয়ালে আঘাত করেন কিনা প্রতিদিন রাত্রেবেলা। তারা বললো যে না, কিন্তু তারাও এরকম শব্দ শুনে। এই কথা ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে পুরো বাড়িতেই একই শব্দ শোনে। বাড়ির নিচ তলা থেকে আমরা টপ ফ্লোরে থাকতাম, আমরা একই শব্দ শুনি। বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া ঘাবড়ে যায়। বাড়িওয়ালাকে এই ব্যাপারে বলাতে বাড়িওয়ালাও বুঝতে পারে, কারণ তিনিও তো শব্দ শোনেন। পরে তিনি বলেছিলেন যে আসলে এই যে বাড়িটা তিনি বানিয়েছেন, এই বাড়ির জায়গাটা আগে একটি ময়লা পানির ডোবা ছিল। তো বাড়ি করার জন্য এই ডোবাটা ভরাট করে এর উপর বাড়ি করে। বাড়ি করার পর আর বাড়িটাকে বন্ধ করেনি। বন্ধ না করার কারণে হয়তো এরকম খারাপ কিছু হতেই পারে। তো বাড়িওয়ালা পরবর্তীতে আমাদের বলেছিল যে আমাদের ঘটনা শোনার পর, আমাদের এই অসুবিধা জানার পর তিনি হুজুর এনে বাড়িটা বন্ধ করেছিলেন। পরবর্তীতে যে এমন না শব্দ একদম কমে গিয়েছে আর হয় না, এমন না, আমরা প্রায় সময় শব্দ শুনতাম আর আমাদের অত ভয় লাগতো না একটা জিনিস বারবার শুনতে শুনতে। তো এইটা একটি ছিল ঘটনা। এটা স্বাভাবিক, অনেকের মুখে আমি শুনেছি যে অনেকে এরকম শব্দ শুনে, অনেকের বাড়িতে এমন হয়। কিন্তু এই পরে যে ঘটনাটা, এটা আসলে একটু হলেও ইউনিক। আমাদের সেই ফ্ল্যাটটাতে আম্মু আমাকে যেই রুমটা দিয়েছিল, এক
একান্তই আমার না, মানে আমার বড় ভাই তখন ঢাকার বাইরে একটা পাবলিক মেডিকেলে পড়তো। তো ও যখন আসতো হোস্টেল থেকে তখন আমরা একসাথে ঘুমাতাম, আর না আসলে আমি একাই ঘুমাতাম। ওই রুমটাতে আমি না, মানে আমরা বাসায় যখন আসি নতুন নতুন, তখন আমি নোটিস করেছিলাম যে ওই রুমটার দরজায় অনেক জোরে কিছুতে আঘাত করলে যেমন একটু দাগ পড়ে যায় বা ট্যাপ খেয়ে যায়, সেরকম দাগ আছে। আর এমনকি নিচের যে সিটকারি লাগানোর যে অংশটা সেটা ভাঙা, আর ওইটা নতুন করে নতুন করে আলাদাভাবে কাস্টমাইজ করে লাগিয়েছে, এটা বোঝাই যায়। আমি আর তেমন কোশ্চেন আমার মাথায় আসেনি যে কেন এভাবে হতে পারে, হয়তো ভেঙে গিয়েছে কোনো না কোনো ভাবে, কিন্তু আঘাত করার ব্যাপারটা যে মনে হয় যেন লোহার কোনো শক্ত লাঠি দিয়ে সেই দরজাটার মধ্যে আঘাত করে দরজাটা ভাঙতে বাধ্য হয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা জানতাম না কেন মানে এরকম করেছিল, তো এটার মধ্যে তো কোনো কোয়েশ্চেন করার মানে আসে না যে হতেই পারে, নষ্ট হতেই পারে বা ভাঙা পড়তেই পারে। কিন্তু আমাদের ঘরের সবাই রাতের বেলা মানে এমন হতো যে চোখে আমরা বারংবারই ভাবতাম যে হয়তো এটা চোখের ভুল, কিন্তু সবার কি চোখের ভুল এমন হয়? মনে হতো যেন ডাইনিং রুম থেকে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে একটা সাদা কাপড় পরে আমি যাচ্ছে। রাসেল ভাই বিশ্বাস করেনি, কথাটা বলার সাথে সাথে আমার পুরো গোজবাম্প হলো, আমার হাতের লোম দাঁড়িয়ে গেল। কারণ এটা আমিও দেখেছি, আমিও লক্ষ্য করেছি যে এমন হতো যে মনে হতো চোখের দাধা, একদম চোখের, মনে হতো যেন এরকম আবছা কিছু একটা হতে পারে চোখের ভুল। কিন্তু না, আসলে আমাদের সবার চোখের ভুল এমন হয় না। আমি খেতে বসতাম, আমি সবসময়ের মতো এখনো মানে টিভির সামনে প্লেট নিয়ে বসে খাবার টিভি দেখতে দেখতে খাই বা মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই। তো আগের ওই বাসাটার মধ্যে আর টিভি রুম যেটা ছিল, সোফার উপর বসে টিভির দিকে তাকিয়ে খাবার, মানে ওইরকম অবস্থায় বসলে একদম মুখ বরাবর সামনে আমাদের মেইন ডোর, আর ওটার পাশে একটা পিলারের মতো ছিল। আমার বারবার মনে হতো যেন ওই পিলারটার সাথে হেলান দিয়ে কোনো একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছাড়া, মাথা নিচু করে গুটিসুটি হয়ে বসে আছে। ভয় লেগে উঠেও ভয় লাগতো না, কেমন যেন ইগনোর করতাম। ঘরের সবাই এরকম। তো ব্যাপারটাকে আমরা সবাই নোটিস করলেও একে অপরের কাছে আমরা ইগনোর করতাম, যে বলতাম হতেই পারে, চোখের ভুল হতে পারে, এমন কি আসে যায় বা এমন কেমন, এরকম কি সম্ভব নাকি? আমার আব্বুকে এটা বললে তো আব্বু একদমই তুচ্ছ করতো। একদিন আমার এক মামাতো ভাই গ্রাম থেকে এসছে, সে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। তো আমাদের বাসায় এসে পড়ছে আর পরীক্ষা দিচ্ছে, যেন আর কি আমাদের এখান থেকে তো কাছে, আমরা ঢাকার। তো ভাইয়া, ওই মামাতো ভাইটা আর আমি একসাথে আমার রুমে শুয়েছিলাম, আর আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া যেন আমাদের বাসায় রাত্রিবেলা এরকম শব্দ হয়, মনে হয় যেন ছাদের মধ্যে থেকে দৌড়াচ্ছে, দেয়ালের মধ্যে এরকম অনেক জোরে জোরে হাত দিয়ে আঘাত করার মতো শব্দ হয়। ভাইয়াকে বলার পরে ভাইয়া ভয় পেয়েছিল। প্রথমে ভাইয়া বিশ্বাস করেনি, পরে যখন ভাইয়া আমার সাথে শুয়েছে, একটু রাত হয়েছে, আমি ভাইকে বলছি দেখো ভাইয়া এখন কিন্তু 12টা 20 বাজবে, এখনই শব্দ হবে। বিশ্বাস করেন ভাই, একদম মিন টাইম এরকম শব্দ হয়েছে। আর আমার মামাতো ভাই তো পুরোই হতভম্ব, কি হলো, আসলেই তো এমন। ভাইয়া তো অনেক ভয় পেয়েছে। আমার আব্বুকে, আমরা ভাইয়ার ভয় দেখে আমারও কেমন যেন ভয় লাগা শুরু করলো। আমি জোরে জোরে আব্বুকে ডাকা শুরু করলাম যে আব্বু আসো আমাদের সাথে, এসো, আমাদের ভয় লাগছে, এরকম কিছু। ইভেন আমার চোখে এমন বারবার মনে হচ্ছিল যেন খুব ঘন ঘন ওই ডাইনিং রুম থেকে রান্নাঘরের দিকে একটা মেয়ে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। আমি যখন আব্বুকে এরকম চেয়ে ডাকলাম যে আব্বু আসো, আব্বু বলছে ঘুমা, ভয় পাওয়ার কি আছে, কিছু না, আয়াতুল কুরসি পড়ো, জিকির করতে করতে ঘুমাও, রাতের ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো, এরকম বলছে আর কি আব্বু। হঠাৎ দেখলাম আধা ঘন্টা 1 ঘন্টা পরের দিকে আব্বু নিজের থেকে এসে বলল, এত ভয় পেতে হয় নাকি, দেখি সাইড হও, আমি পাশে তোমাদের শুই। আমি তো একটু ভাবলাম যে এতক্ষণ ডাকলাম আসলো না, এখন ডাকে না, এখন আব্বু আসলো। তার খুব পরে আব্বু একদিন আমাদের কথা ছলে বলল যে সেদিন রাতে নাকি আব্বু খাটের উপর শুয়েছিল আর দেখছিল যে এরকম একটি মেয়ে ডাইনিং রুমে বসা আর আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু ভয় পেয়ে গিয়েছিল, আর পরে আব্বু আমাদের কাছে এসে পড়েছিল। পরবর্তীতে আব্বু বলেছে নিজের থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে আর কি। তো এরকম ঘটনা কেন হয়,
এই কাহিনী মানে মানে আসলে একটা অবস্থাটা খারাপের মতো যে এতবার চোখের সামনে এরকম এসে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এক কথায় বলতে গেলে, যে এরকম ঘটনা বারবার ঘটছে, ভাবার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। পরে বাড়িওয়ালাকে আমরা এরকম জানাই, কথার ছলে ছলে আমরা আশপাশে যে আমাদের বিল্ডিং এ ভাড়াটিয়ারা ছিল তাদেরকে আমরা বলি যে এরকম হয় আমাদের সাথে। আর বলে রাখা ভালো যে ভাই, আমরা যে ফ্ল্যাটে ছিলাম 5 তলায়, ওই ফ্ল্যাটের আগে যে ভাড়াটিয়া ছিল তারা ওই ফ্ল্যাটের বরাবর নিচ তলায় নেমে গিয়েছিল, 4 তলায় নেমেছিল, আর আমরা ওই ফ্ল্যাটে আর কি নতুন এসেছিলাম। তো তাদেরকে এই ঘটনাটা বলার পরে আর কি আম্মু বলেছিল, আমাদের পাশে আন্টি এসেছিলেন আর বলেছিল এইরকম হয় আমাদের সাথে, এরকম প্যারানর্মাল কাহিনী। তখন এই আন্টিটা বলেছিল যে আমার রুমে এই দরজা ভাঙার কারণ হচ্ছে এই যারা আর কি আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল, তারা আসার আগে যে ভাড়াটিয়ারা ছিল সেখানে থাকতো হচ্ছে যে মা, বাবা আর একটা মেয়েটাও ছিল এরকম এইচএসসি পরীক্ষা দিয়ে পাবলিক ভার্সিটিগুলোতে এক্সাম দেয়, কিন্তু কোনোটাতেই চান্স পায় না। যার কারণে আমার যেই রুমটা দিয়েছিল আর কি আমার আম্মু, আমি আর ভাইয়া থাকতাম, সেই রুমটা ছিল মেয়ের রুম। আর ওই রুমের মধ্যে ওই মেয়েটা ফাঁসি দেওয়ার পর তারপর অনেক ঘটনাই হয় যে আমি এত ডিটেলস জানি না, কিন্তু জানি যে মেয়েটা ওই রুমে ফাঁসি দেওয়ার পরে মা বাবা মানে ওইখানে ওরা বাসা ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল তারা আসে, তাদের সাথে অনেক এরকম সমস্যা হতো দেখেই তারা 4 তলায় নেমেছে। বিল্ডিং এর মধ্যে অনেক সুযোগ সুবিধা ছিল দেখে বিল্ডিংটা ছাড়তে চাননি, তাই সেজন্য তারা নিচ তলায় নেমেছে। কিন্তু ওই ফ্ল্যাটটার মধ্যে তারা টিকতে পারছিল না এরকম প্যারানর্মাল কাহিনী হওয়ার কারণে। আমার আম্মু তো ভয় পেয়ে গিয়েছে যে কেন তাহলে আমাদের বললেন না এরকম কাহিনী। বিশ্বাস করেন ভাই, আমরা পরবর্তীতে ওই বিল্ডিং এর আর থাকতেই পারিনি, আমরা ওই ফ্ল্যাটটা তো অন্তত থাকতে পারিনি। আমরা ওই ফ্ল্যাটের 4 তলায় নেমে গিয়েছিলাম, মানে আগে থাকতাম 5 তলার হাতের বামের ফ্ল্যাটটাতে, পরে আমরা 4 তলার হাতের ডানের ফ্ল্যাটে চলে আসি। আমরা ওইখানে টিকতে পারছিলাম না, মেন কথা হচ্ছে এটা। পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এখন ওই বিল্ডিং এও থাকি না, কিন্তু আমরা অন্য বিল্ডিং এ এসেছি, কিন্তু ওই বিল্ডিং এর ওই ফ্ল্যাটটার মধ্যে এখন আর কেউ ভাড়া নেয় না, কেউ এখন আর সেই ফ্ল্যাটটা ভাড়া নেয় না। ওই ফ্ল্যাটটার মধ্যে কেউ আসলে 1 মাসের বেশি টিকতেও পারে না। এছাড়াও ওই ফ্ল্যাটের মধ্যে এমন ঘটনা ঘটতো যে আমার বোন, ও যে রুমে ঘুমতো, রাত্রেবেলার কেউ হঠাৎ করে ঘুম ভেঙে যেত। কেন ঘুম ভাঙতো? ওর ঘুম ভাঙতো হচ্ছে যে ও শুনতে পেত কোনো পুরুষ কণ্ঠে কেউ নাম ধরে ডাকছে। ঘটনাটা আমাদের সাথে কথার ছলে ছলে ও বলে ফেলতো। একদিন এমনও হয়েছে যে ও রাত্রেবেলা এরকম ওকে কে ডাকছে আর ওর ঘুম ভেঙে গিয়েছে, আর ও চোখ খুলে দেখলো যে ওর খাটের পাশে যে জানালা, সে জানালার গ্লাসের মধ্যে কেউ হাত দিয়ে এরকম ধাক্কা দিচ্ছে বা হাত দিয়ে ইশারা করছে আর ওকে ওর নাম ধরে ডাকছে। এরকম ঘটনা ঘটলে ও নাকি নড়তেও পারতো না, ও নাকি চিৎকার করারও সুযোগ পেত না। ও একদম বলে না বোবায় ধরলে যেমন হয় রাতের আমাদের, সেরকম ওর অনুভব হতো। এরকম আরো অনেক ঘটনা ওর সাথে ঘটে যায়। এরকম প্রায়শই ঘটে যে রাতের বেলা ওর নাম ধরে কেউ ডাকে, ও কিছু দেখতে পায়, এরকম হাতের ছায়ার মতো জানালার মধ্যে ওকে ডাকছে। এমনকি রাসেল ভাই, আমার যে খাট ছিল সেই খাটে শুলে পা বরাবর সামনে জানালা থাকতো। আমি প্রায় সময় রাতের বেলা জাগি, রাত 2-3টার দিকে আমি ঘুমাই, বেশি জাগি না, মানে 2-3টে এরকম বাজে আমার ঘুমোতে। তো একদিন আমি ঘুমিয়ে গেলাম বলতে পুরোপুরি ঘুমালাম না আর কি, চোখে এখনো ঘুম আসছে অবস্থা। আমি ঘুমালাম, হঠাৎ করে কেমন যেন আমার মনে হলো আমার আর কি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, আপনার পাশে কেউ বসলে খাটের ওই জায়গাটা একটু নিচু হয়ে যাবে না, মানে তোষকটা একটু নিচু হয়ে যাবে না, যে ভারী কিছু পড়লে বা কেউ বসলে আপনি তো অনুভব করতেই পারবেন। আমি শুয়েছিলাম,
আমার মনে হলো যেন আমার বাম পাটা একটু নেমে গিয়েছে, মানে আমার বাম পায়ের সামনে কেউ এসে বসার কারণে একটু নিচু হয়ে গিয়েছে। আমি আবছা করে চোখ খুললাম, আর আমি এমন একটি অবয়ব দেখলাম রাসেল ভাই, আমার এটা বলতে যে এখন আমার গলা কেমন যেন জমে আসছে। এসব আসলে এটা একদম সত্য ঘটনা, এটা বিশ্বাস করে না বিশ্বাস করে একদম আপনাদের একান্ত ব্যাপার। আমি দেখতে পেলাম যে মানুষের আকৃতির কিছু একটা, কিন্তু কিন্তু পুরো শরীরটা, সেই বস্তুটার পুরো শরীর লোমে ভর্তি, মুখটা বিড়ালের মতো, হাতগুলো যেন কেমন অদ্ভুত আর কি। আমি স্পষ্ট মানে দেখতে পারছিলাম না। রাতের অন্ধকারে যেমন একটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে একটা আলো বিরাজ করে, আশপাশের কোনো না কোনো আলো, সেরকম আলোর মধ্যে আমি সেই অবয়বটাকে চিহ্নিত করতে পারছিলাম। আমি ওটা দেখার পর আমি এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমি আসলেই দেখেছিলাম, আমি এখনো কনফিউজড। বাট আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে মনে হয়েছে আমি হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখেছি আমার পা বরাবর সামনে যে জানালা, সেই জানালার বাইরে থেকে ওইরকম অবয়বের বস্তুটা আমার দিকে, মানে জানালা ঝুলে আমার দিকে তাকিয়ে আছে। ওই মুহূর্তটা ভাই অন্যরকম একটা মুহূর্ত। আমি আপনাদের এই গল্প শোনাচ্ছি, এই সত্য ঘটনা শোনাচ্ছি, আর আমার এখানে লোম দাঁড়িয়ে যাচ্ছে, যদিও ঘটনা 4-5 বছর আগের ঘটনা। এরকম হচ্ছে আমাদের সাথে, এখন আর এরকম হচ্ছে না, কিন্তু এখন আরেক ঝামেলা আমার বোনকে দিয়ে। আমার বোনের সেই রকম ঘটনা এখনো থামেনি, এখন আরো অনেক বেশি পরিমাণে যখন দেখা দিয়েছে। এখন তো আমার বোন বলে যে ওকে নাকি ভোর একদম যখন ঘুমোয়, দুপুরবেলা রাত্রেবেলা ঘুমায়, ও মাঝে মাঝে অনুভব করে যেন কি যেন শরীরে হাত দিচ্ছে, হাত বুলোচ্ছে। ও এটা অনুভব করতে পারে এবং ও ঘুম থেকে উঠে যায়। যখন ও ঘুম থেকে উঠে যায় তখন ওর শরীর একদম অবশ হয়ে থাকে, ও নড়তে পারছে না, ও চিৎকার করে কাউকে ডাকতে পারছে না, এরকম অবস্থা হয়ে যায় যখন এরকম অনুভব করে। ও যখন একদমই বিরক্ত এসব ব্যাপারে, আর পারছে না, ও প্রচন্ড ভয় পাচ্ছে, ও একদম শুকিয়ে যাচ্ছে। ও দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এসব যখন অনেক বেশি পরিমাণে হচ্ছে ওর সাথে, ও অনেক শুকিয়ে যাচ্ছে। আম্মু ওর জন্য অনেক বিয়ের প্রস্তাব আনে। ওর এখন প্রায় 24 থেকে 25 বছর বয়স, একটা উপযুক্ত মেয়ে, কিন্তু কোনো ছেলে ওকে পছন্দ করে না ওকে দেখার পর। আর যেগুলো পছন্দ হয়েও যায় ওই সব ছেলেদেরও রিজেক্ট করে দেয়। ওর আবার ওইটা উল্টোটা হয় যে ওর পছন্দ হয় না। এরকম ঘটনা হচ্ছে। আমার আম্মু এখন খুব চিন্তিত যে কি করবে, মেয়েটার সাথে এমন হচ্ছে কেন। মেয়েটা পড়ালেখার প্রতি অমনোযোগী, খাবার দাবারের মধ্যে অনেক ননশালেন্ট কাজ করছে, অনেক অনীহা কাজ করছে। তো আম্মু অনেক হুজুরদের এসব কথা জানালো। আমাদের পরিচিত বড় হুজুর আছে, সেই হুজুরের বাবা এখন প্রায় 100-র উপরে বয়স। তিনি এসব ব্যাপারে খুব অভিজ্ঞ, খুব পরহেজগার তিনি। তাকে সব ঘটনা জানানোর পর তিনি চুপ করে রইলেন। বললেন, আমার আম্মুকে বললেন যে মা, আমি তো এখন বয়স হয়েছে, আমি এখন এসব কিছু করতে পারি না, কিন্তু তোমার ঘটনা শুনে এটা আমার কাছে ভালো ঠেকছে না। তুমি অভিজ্ঞ কারোর কাছে এইসব ঘটনা বলো, এইসব ঘটনা মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয় নেও। আমার আম্মু এরকম 3টে হুজুরকে ধরেছিল, আমাদের চেনা হুজুর, এমন না যে অচেনা কেউ, আমাদের চেনা হুজুর যাদেরকে বিশ্বাস করা যায়, ভণ্ড না, একদমই জেনুইন, এরকম অবস্থা। তো আম্মু যখন বলে, দেখতো যে সবার মানে চেহারার ফিলিংস, সবার যে রিয়াকশন একই রকম থাকে। আমার বোনের ঘটনাগুলো বলার পর তারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আম্মুর দিকে তাকায় আর বলে যে এটা আসলে সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করার ক্ষমতা এখন আমাদের হয়নি। এরকম তাদের রিপ্লাই থাকতো। আম্মু তো দেখে যে আমার বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তো আম্মু খবর পায় যে আমাদের গ্রামে আমার
এক আন্টি, মানে আমাদের সম্পর্কে হয় আমার আপন খালাতো বোনের মেয়ে, কিন্তু ওই যে বয়সে বড় হওয়ার কারণে সম্পর্ক ঘুরে যায়, আমরা এখন আন্টি বলি আর কি। তার সাথে এমন হয়, তার কোনো যেই ছেলে আনুক, যেই পাত্রই আনুক বিয়ের জন্য, কেউ ওকে পছন্দ করে না, তার কোনোভাবেই কোনো দিক দিয়ে এক্সাইট হচ্ছে না এসব ব্যাপারে। তখন তারা আমাদের গ্রামের এক অভিজ্ঞ এরকম হুজুর আছেন, যিনি কিনা এরকম কাজে খুব পারদর্শী। সেই হুজুরের কাছে শরণাপন্ন হন। তারপর হুজুরের দেওয়া নির্দেশনা অনুসরণ করে লুকাইয়া করে 14 দিনের মাথায় ওই আমার এই আন্টির বিয়ে হয়ে যায় আল্লাহর রহমতে। সে এখন খুব সুখী কিনা বলবো না, বাট বাহ্যিকভাবে দেখা যায় যে খুব সুখী, ভেতরে হয়তো সুখী হবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সুখী হবেন। তো এরকম ঘটনা জানার পর আম্মু বলে, তো একবার করে দেখা ভালো, যে চেষ্টা তো করা উচিত, চুপ করে বসে থাকার চেষ্টাও করা উচিত। তো আম্মু ওই হুজুরের সাথে যোগাযোগ করে কোনোভাবে, মানে আমাদের রিলেটিভসদের দ্বারা হুজুরের সাথে কথা বলে। হুজুর শোনেন, হুজুর বলেন যে হ্যাঁ এটা সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, আর একটু অর্থ খরচ করতে হবে। তো আম্মুর কাছে 25,000 টাকা দাবি করে। আম্মু বলে, আমি 25,000 টাকা এখন দেবো না, আমি আপাতত 15,000 টাকা দিচ্ছি, আপনি এই সমস্যার সমাধান করুন যেভাবেই হোক, আপনার উপর বিশ্বাস আছে, আপনার কাজের ফলাফল আগে আমরা শুনেছি, এরকম ভাবে আম্মু আর কি বলে। তো হুজুর আম্মুকে আস্থা দেয় যে না, এর একটা ব্যবস্থা হবে। হুজুর পরবর্তীতে আম্মু যখন হুজুরকে বলে আমার বোনের ব্যাপারে, আমার বোনের নাম প্রথমে বলে, হুজুর বলে তার পুরো নাম বলুন। আম্মু যখন পুরো নামটা বলে তখন হুজুর বলে আর কিছু বলতে হবে না আপনার। হুজুর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আম্মুকে হুজুর নিজ থেকে আমার বোনের যত সমস্যা আছে এক এক করে সব বলতে থাকলো। আম্মু তো পুরোই অবাক, যে হুজুরের সাথে আমার আম্মুর আগে কখনো কথা হয়নি। আমার বোনের ঘটনা আমাদের ঘরের 2-3 জন মানুষ ছাড়া কেউ জানে না। সেই ঘটনা হুজুর নিমিষের মধ্যেই এক এক করে ডিটেলসে সব আম্মুকে বললো, আর বললো যে আপনার মেয়ের সাথে কি মিলে যাচ্ছে। আম্মু একদম স্ট্যাচু এত মিঠাই, আম্মু একদম অবাক যে আসলেই মিলে যাচ্ছে। পরবর্তীতে হুজুর বলল যে এর পরের দিন একটা নির্দিষ্ট টাইম দিল, যে বললো ওই টাইমে আবার হুজুরকে কল করতে। আম্মু ঠিক টাইমে এর পরের দিন কল করলো, আর হুজুর বলল যে আপনার মেয়ের সাথে 3টা জিন আছে, যার মধ্যে 2টো পুরুষ জিন আর 1টি মহিলা জিন। আর এই জিনগুলো কালো জাদু করার মাধ্যমে আপনার মেয়ের মধ্যে দেওয়া হয়েছে, যেন আপনার মেয়ের সাংসারিক জীবনে কোনো সুখ না আসে, আপনার মেয়ের জীবনে যেন এক কথায় দুর্যোগ নেমে আসে। আর এই অশান্তি সহ্য করতে না পেরে আপনার মেয়ে তিলে তিলে আত্মহত্যার দিকে যে নিচ থেকে মারা যাবে, এটাই হচ্ছে কালো জাদুটার উদ্দেশ্য ছিল। আমার আম্মু, আমি ছিলাম আম্মুর পাশে তখন। আম্মু আমাকে বলেনি কে কল দিয়েছে, কিন্তু আমি পাশে ছিলাম আম্মু। আমি দেখেছি যে আম্মুর চোখ থেকে অনর্গল পানি পড়ছে। পরবর্তীতে আম্মু আর কি বলেছিল আমাকে যে ফোনের মধ্যে হুজুর এসব বলেছে। হুজুর বলেছে হ্যাঁ, এটার সমাধান আছে। এটা সমাধান আছে এরকম যে আমার বোনকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদের খুব কাছের, খুব আপন কেউ, আর আমাদের সম্পর্কে সব কিছু জানে। আমরা আদৌ জানি না যে সেই লোকটাকে বা সেই মানুষটাকে, যে কিনা আমাদের এত কাছে, আর আমার বোনের এত বড় ক্ষতি করতে চায়। এমনকি এই কালো জাদু করার জন্য হুজুরের ভাষ্য মতে হুজুর বলেছেন, যা আমি তা বলছি, এই কালো জাদু করার জন্য সে 2টো নবজাতক শিশুকে বলি দিয়েছে। সেই 2টো নবজাতক শিশুকে বলি দিয়ে, সেই নবজাতক শিশুর রক্ত দিয়ে সে 3টি জিনকে খুশি করে আমার বোনের মধ্যে পাঠিয়েছে আর কি। তো এই যে মানে কালো জাদুটা, এটার রেশ একদমই
নাই করে দেওয়ার জন্য, একদম বিলীন করে দেওয়ার জন্য আপনার দুটো নবজাতক শিশু অন্তত একটি হলেও তার রক্ত দিতে হবে, কিন্তু তা সম্ভব না। হুজুর সেটা ভালো করেই জানে। হুজুর এমনও বলেছে যে এটা একদম, এর রেশ একদম থামিয়ে ফেলা যাবে না। এটার যে রিয়াকশন আছে এই ব্ল্যাক ম্যাজিকের, সেটা, এই রিয়াকশনটা হচ্ছে আমার বোন থেকে তাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে তার মধ্যে ট্রান্সফার করা যাবে, কিন্তু একদমই বিলীন করে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেছে, 15 দিন পর আমার বোনের জন্য কিছু জিনিসপত্র পাঠাবে। সেই জিনিসপত্রগুলো যেভাবে তিনি করতে বলবেন সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করলে, বা যাই দিক আর কি, যে কাজগুলো করতে বলে সেগুলো করলে এর 15 দিন পর, ওই 15 দিন পর তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে। আর সাক্ষাৎ করতে হবে খালি হাতে নয়, সাক্ষাৎ করতে হবে যে 5 কেজি মিষ্টি আর 2টো জীবন্ত মুরগি নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত আমরা ওই ঘটনায় যাইনি, মানে এটা ভবিষ্যতে ঘটনা হতে যাচ্ছে, আমরা নিয়ে যাব আর কি আমার বোনকে নিয়ে। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সেটা হচ্ছে যে তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটা ব্যাগ পাঠান। সেই ব্যাগের মধ্যে 2টো কাগজের মধ্যে আরবি সংখ্যা লেখার মতো কিছু লেখা আছে, আর গাছের শিকড় বাকড়ের মতো কিছু আছে, আর এক টুকরো হাড়ের মতো কিছু একটা, দেখলে মনে হয় যেন অনেকটা আমরা কি বলে হাঁটুর হাড় যেরকম হয় না, একটু গোল একটা হাড়ের মতো থাকে যে সন্ধির মধ্যে, ওইরকম এক টুকরো হাড়। বলেছে যে 3 দিন পর পর, মানে এর 2টো কাগজের মধ্যে প্রথম কাগজটি 3 দিন পর পোড়াতে হবে, এরপরের কাগজটা আর 3 দিন পর পোড়াতে হবে। তো একটা কাগজ পোড়ানো হয়েছে রাসেল ভাই, মানে কাগজগুলো হচ্ছে যে বালিশের মধ্যে নিয়ে, যে বালিশে আর কি সে ঘুমায়, আমার বোন যে বালিশে প্রতিনিয়ত ঘুমায়, সে বালিশের মধ্যে রাখতে হবে। 3 দিন পর সেই কাগজটা পোড়াতে হবে, এর 3 দিন পর এরপরের কাগজটা পোড়াতে হবে। আর সাথে যে তাবিজ দিয়েছে সেই তাবিজগুলো সাথে রাখতে হবে আর কি। যেই ব্যবস্থা বা যেই নিয়মে ব্যবহার করতে বলেছে সেই নিয়মে ব্যবহার করতে হবে। দেখছি আমার বোনের তেমন কোনো পরিবর্তন আসেনি, তাও আশা রাখছি সরাসরি সাক্ষাতে যদি কিছু পরিবর্তন হয়। জানি না কে এরকম কাজ করবে আমাদের এত কাছের মানুষ। আমার নানু এবং ওনার মা ঠিক করেন ওনার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। বলে রাখা ভালো, আমার নানুর বড় বোনের শ্বশুর বাড়ি ওনাদের পাশের এলাকাতেই। সেদিন ওনারা ওই বাড়িতে সারাদিন থেকে কোনো এক জরুরি কাজের উদ্দেশ্যে আবারও বাড়ির দিকে রওনা হলেন। আপনারা তো জানেনই যে গ্রামে সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো আসার সময় ওনাদের একটি বড় দিঘি পার করে আসতে হয়। যখন আমার নানু এবং ওনার মা ওই দিঘির পাড়ে উঠলেন, কিছুক্ষণ হাঁটার পর ওনারা পেছনে খুব জোরে জোরে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পেলেন। মনে হলো অনেক ভারী কিছু একটা পড়ছে। তখন আমার নানুরা পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলেন না। তারপর কিছুক্ষণ হাঁটার পর ওনারা উপলব্ধি করলেন ওনাদের পেছনে পেছনে কিছু একটা হাঁটছে। ওনারা আবারও পেছনে তাকাতে দেখলেন বিশাল আকৃতির 2টা কুকুর ওনাদের পিছু নিয়েছে। কুকুরগুলো দেখতে ছিল অনেক বিশাল। এর আগে আমার নানু এমন কুকুর দেখেননি। আমার নানুর আম্মু কিছুটা আন্দাজ করতে পারলেন এবং মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে এই কুকুরগুলো গায়েব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই আবারও ওনারা কুকুরগুলোর উপস্থিতি টের পেলেন এবং দেখলেন এইবার কুকুরগুলো সংখ্যায় 4টি। এটা দেখে ওনারা অনেকটাই ভয় পেয়ে গেলেন। তারপর ওনারা ঠিক করলেন কোনো একটি বাড়িতে ঢুকবেন, কিন্তু হঠাৎ করেই ওনাদের সামনে সব অন্ধকার হয়ে গেল। হাতের হ্যারিকেনটাও বাতাসে নিভে গেল। এইবার ওনারা দুজনই খেয়াল করলেন যে ওনারা বেশ অনেকক্ষণ ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। তারপর হঠাৎ করে ওনারা অনেক দূরে একটি আলো দেখতে পান এবং ওই আলোকে লক্ষ্য করে হাঁটা শুরু করেন। অনেকক্ষণ হাঁটার পর ওনারা বুঝতে পারলেন যে ওনারা ওনাদের বাড়ির কাছে চলে এসেছেন। আমার নানুর আম্মু ওনাদের ঘরের সামনে এসেই দরজায় টোকা দেন এবং আমার নানুর বাবা দরজা খুলতেই ওনাদেরকে দেখে অবাক হয়ে যান এবং খেয়াল করেন রাত প্রায় 1টা বেজে গেছে। এই সময় তাদের দেখে উনি অনেকটাই চমকে গেছেন।
তারপর আমার নানু ওনার বাবাকে সব ঘটনা খুলে বলেন। সেদিনের মতো রাত কেটে গেল, কিন্তু পরের দিন থেকেই শুরু হলো আসল ঘটনা। আমার নানুর আম্মু হঠাৎ করেই উল্টাপাল্টা কথা বলতে থাকে, বীর বীর করে যেন সারাদিন কার সাথে কথা বলে, নিজে নিজেকে মারতে চায়। কয়েকজন হুজুর দেখানোর পরেও কোনো লাভ হলো না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর কিছুদিনের মাথায় আমার নানুর আম্মু মারা যায়। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনা তো শুরু হলো। আমার নানুর যখন বিয়ে হয় আমার নানু ভাইয়ের সাথে, তখন শুরু হয় ঘটনা। আমার নানুর বিয়ের প্রায় কয়েক মাস পরেই একদিন সন্ধ্যার একটু আগে নানু পুকুর ঘাটে কোনো এক কাজে যায় এবং উনি লক্ষ্য করলেন পুকুরের বিপরীত পাড়ে একটি বিশাল জাম গাছ, আর তার নিচে একটি ৮০-৯০ বছরের বুড়ি বসে নানুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর আগে নানু কখনোই এই বুড়িকে দেখেননি। নানু ভাবলেন হয়তো অন্য বাড়ির কেউ হবে, কিন্তু উনি লক্ষ্য করলেন বুড়িটি বিড়বিড় করে নানুর দিকে তাকিয়ে কি যেন বলছে। নানু ৭-৫ না ভেবে ওই বুড়িকে ডাক দিয়ে বললেন, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? এইটা বলার সাথে সাথেই দেখল বুড়িটি পানির ওপর দিয়ে ভেসে ভেসে নানুর দিকে এগিয়ে আসছে এবং ওই বুড়িটির দেহ বিশাল আকারের হয়ে যাচ্ছে। নানু মনে মনে ভাবলেন উনি খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন। নানু ভাবলেন জোরে চিৎকার দেবেন, কিন্তু উনি লক্ষ্য করলেন ওনার শরীরের সব শক্তি হারিয়ে গেছে, কথা বলতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। সাথে সাথে ওই বুড়িটি এসেই ওনার চুল চেপে ধরলেন এবং কয়েকবার আছাড় দিলেন। সাথে সাথেই আমার নানু অজ্ঞান হয়ে গেলেন এবং তখন চারপাশে মাগরিবের আজান দিচ্ছিল। এর কিছুক্ষণ পর সারা বাড়িতে চেঁচামেচি পড়ে গেল। আমার নানুকে খুঁজে পাচ্ছেন না কেউ। কিছুক্ষণ পর আমার নানা ওনাকে পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেন। সাথে সাথে ওনাকে ঘরে আনা হলো এবং একদিন পর ওনার জ্ঞান ফেরে। ওনার শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিল। তারপর পরিবারের সবাই ঘটনা জানতে চাইলে উনি সব খুলে বলেন। তারপর আমার নানা একজন হুজুরের থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন, আর হুজুর বললেন নানুর ওপর নাকি অনেক ভয়ানক একটি জিনের আসর হয়েছে। হুজুর বললেন কোনো সমস্যা নেই, যতক্ষণ এই তাবিজটা সাথে থাকবে ততক্ষণ ওই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর প্রায় অনেক দিন কেটে গেল। কিছুদিন পর নানু রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য একাই ঘরের বাইরে গেলেন। ঘর থেকে ওয়াশরুম অনেকটাই দূরে এবং ওয়াশরুমের পাশে একটি বড় এবং অনেক পুরনো গাব গাছ আছে। নানু ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন ওই গাব গাছটির সামনে একটি বিশাল আকৃতির মানুষের মতো দেখতে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার পা মাটিতে আর মাথাটা আকাশে ঠেকেছে। এইটা দেখে নানু ওনার হাতের তাবিজটা খুঁজতে থাকেন, কিন্তু ওনার হাতের তাবিজটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখনই ওনার মনে পড়ে আজকে কোনো এক কারণে তাবিজটি তিনি খুলে রেখেছিলেন, কিন্তু আর পড়া হয়নি, ভুলে গেছেন। উনি সাথে সাথেই কোনোভাবে ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে পড়ে গেলেন। তারপর আমার নানা ভাইয়ের ঘুম ভাঙে এবং দৌড়ে গিয়ে দেখেন নানু অজ্ঞান। তারপর ঘরের সবাই উঠে এসে ঘরে তুলে নিয়ে যান তাকে। ঘরে নিয়ে মাটিতে বিছানার ওপর শোয়ালেন এবং সবাই একসাথে লক্ষ্য করলেন ঘরের কাঠের দরজার নিচ দিয়ে একটা হাতের ছায়া নানুর চুল টেনে নিয়ে যাচ্ছে। সবাই অনেকটাই ভয় পেলেন এবং আমার নানা পাশের ঘরে ওনার এক চাচাকে ডেকে আনলেন। চাচা আবার মাঝে মাঝে কবিরাজি কাজ করতেন। কবিরাজ চাচা এসে কিছু দোয়া পড়ে নানুর শরীরে পানি ছেটালেন এবং অনেকক্ষণ ঝাড়ফুঁক করলেন। তখন ওই কবিরাজ চাচা আগের তাবিজটি খুঁজতে বলেন, কিন্তু তাবিজটি কেউ খুঁজে পাচ্ছিল না। তারপর উনি আরও একটি তাবিজ দেন। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে। নানু সব ঘটনা খুলে বলেন সবাইকে। পরের দিন আমার নানা আমার নানুকে নিয়ে একজন নাম করা হুজুরের কাছে যান। হুজুর ওনার সাথে থাকা জিনের সাহায্যে জানতে পারেন যে আমার নানু আর ওনার মা যেদিন ওই দিঘির পাড় দিয়ে বাড়ি আসছিলেন, ওইখানে দুইটি জিন তাদের উপর নজর রাখছিল। একটি ছিল পুরুষ জিন, অন্যটি ছিল মহিলা জিন। হুজুর আরও বলেন যে নানুকে পুকুর ঘাটে মহিলা জিনটি আক্রমণ করে। ওই দিন নানুকে মেরেই ফেলত, কিন্তু তখন মাগরিবের আজান দেওয়ার কারণে কিছুই করতে পারেনি। হুজুর আরও একটি কথা বললেন, হারিয়ে যাওয়া তাবিজটি ওই জিনটি নিয়ে গেছে এবং ঘরের পাশে থাকা গাব গাছটার মগডালে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সকালে সত্যিই পুরনো তাবিজটা গাব গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়। তারপর হুজুর অনেক কষ্টে ওই জিনদের দূর করেন এবং আমার নানুকে কিছু তাবিজ দেন। এরপর থেকে নানু অনেকটাই সুস্থ। এমন ঘটনা আর ঘটেনি। মামা পড়াশোনা করতো প্রচুর,
মাদ্রাসায় যে বোর্ডিং এ ছিল, দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরাই সারা রাত জেগে পড়ে ওই ফজরের নামাজ পড়ে তারা ঘুমায় যেত। তো এইভাবে মামাও সারা রাত পড়াশোনা করতে করে ফজরের নামাজ পড়ে ঘুমায় যেত। তো অনেক সময় হুজুরেরা মাঝরাতে উঠে দেখতো এরকম অনেকেই পড়তেছে। তো যাই হোক, একদিন এক হুজুর মনে হইলো যে দেখি আসলে পড়াশোনা করতেছে, একটু খোঁজ নিয়ে আসি। তো এক হুজুর ওইরকম মাঝরাতে যখন মামার রুম আস্তে আস্তে যাচ্ছে এবং রুমের সামনে গেল, রুমের সামনে গিয়ে উনি আসলে যেটা দেখতে পাইলেন সেটার জন্য আসলে উনি নিজেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে মামার যে টেবিল এবং চেয়ার, সেই টেবিল চেয়ারে মামা নেই। ওই টেবিলে বই, একটা হাদিসের বই, সেই বইটা এবং যে চেয়ার, এই চেয়ারে একটা সাপ ঠিক পেঁচায়া পেঁচায়া, একজন মানুষের মতো পেঁচায়া পেঁচায়া একদম ফণি তুলে সেই সাপটাই পড়াশোনা করতেছে। লাইক এরকম মনে হচ্ছে যে সাপটাই পড়াশোনা করছে। ওই বইয়ের পাতা পৃষ্ঠা উল্টাইতেছে, একটা খসখস শব্দ পাওয়া যাচ্ছে। তো এটা উনি ধরেন লাইক খুব শর্ট সময়, 10 সেকেন্ড বা তার কম বা বেশি এরকম সময়ে দেখার পরে উনি নিজেই নার্ভাস হয়ে গেছেন এবং ওখান থেকে চলে আসছেন। এসে নিজেই অনেক কিছু থিঙ্কিং করছেন। আর হুজুরেরা তো অনেক সময় অনেক কিছুই বোঝে, কারণ ওনারা তো জিন এই টাইপের বিষয়গুলোকে অনেক বিশ্বাস করেন। তো সেই জায়গা থেকে উনি এটা দেখে নিজের কাছেই রেখে দিয়েছেন, কারোর সাথে শেয়ার করেন নাই। তো তারপরে এভাবেই আবার চলছে, মামাও পড়াশোনা করছে এবং সব বাসায় যাওয়া আসা সব চলছে। তো এর ভিতরে তো দেখলেন যে ওইরকম মাদ্রাসায় তো অনেক হুজুর থাকেন। তো আর একজন হুজুর, উনিও মাঝরাতে উঠলেন। তার প্রয়োজনীয় কাজ শেষ করার পরে ওনার কাছে মনে হলো যে দেখি কি অবস্থা, অনেকে তো পড়তেছে, তো দেখি কি অবস্থা। তো সেই জায়গা থেকে উনি মামার রুমে যাচ্ছিলেন, গিয়ে যে দেখি কি পড়াশোনা করে, একটু দেখে আসি। বাট মামার রুমের দরজার কাছে গিয়ে যখন দাঁড়াইলেন, তখনও উনি ঠিক আগের যে দৃশ্য আগের হুজুর দেখে গেছেন, ইনিও সেটাই দেখছেন যে একটা সাপ মামার জায়গায় যে চেয়ারে বসে পড়তো, সেই চেয়ারে পেঁচায় ফণি তুলে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে এবং এমন একটা পড়ার একটা আওয়াজ এবং ওইরকম, এবং বইয়ের পৃষ্ঠা খুব ঘন ঘন তাড়াতাড়ি উল্টাচ্ছেন। এত তাড়াতাড়ি ধরেন আমরা পড়তে পারি না, বাট সে খুব স্পিড আপ বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে উনিও বেশ আশ্চর্য হয়ে গেছেন এবং উনিও ফিরে আসছেন। আসার পরে উনিও কারোর সাথে শেয়ার করেন নাই। আর 2 নাম্বার হচ্ছে এভাবে চলছে। ওনারা দুইজন এই ঘটনা দেখার পরে দেখলো বাট মাদ্রাসায় যে রেজাল্ট এবং অন্যান্য বিষয়গুলা মামা খুব ভালো করতেছে, অথবা কোনো কোশ্চেন ক্লাসে দেখা যাচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করলে মামা খুব সুন্দর উত্তর দিচ্ছে, মানে বোঝা যায় একটা ভালো স্টুডেন্টের যে গুণ এবং একাডেমিক পড়ার বাহিরেও যে পড়াশোনাগুলা, সেগুলোর ব্যাপারে কোনো কিছু মামাকে জিজ্ঞেস করলে মামা বেশ সুন্দর করে ব্যাখ্যা দিতে পারতেছেন বা পাচ্ছেন। তো এর ভিতরে একটা রমজানের ঈদ চলে আসে এবং যে ঈদে মামা ঈদ করার জন্য বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসলে বাড়িতে এসেও মামা যখনই আসুক মামা অনেক বই পুস্তক নিয়ে আসে এবং বাড়িতে এসেও পড়াশোনা করেন। তো সেহরির সময়, ওই সময় রমজান মাস ছিল, তো মামা সাধারণত প্রতি রাতেই ওই সেহরি খেয়ে নামাজ পড়ে একবারে ঘুমায় যেত। তো আর নানি এক রাতে তাকে বলল যে তুই তো যেহেতু সারা রাত জেগে থাকবি, আমার তো উঠে আবার রান্না করতে হয়, তো তুই যেহেতু জেগে থাকবি আমাকে 2টার দিকে একটু ডেকে দিস, তাহলে আমি উঠে রান্না করবো। ওই সময় দেখা যাচ্ছে শুধু ভাত রান্না করতে হইতো। তো নানি তাকে বলে নানি ঘুমায় গেছে এবং মামা পড়াশোনা করতেছে। তো মামা পড়াশোনা করতেছে, বাট যেটা ঘটছে, নানির আর 2টায় ঘুম ভাঙেনি। নানি 2টারও পরে ঘুম ভেঙে গেছে, বাট মামা নানিকে আর ডাকে নাই রান্না করার জন্য। তো নানির যখন 2টার পরে উঠছে এবং ঘড়িতে তাকায় দেখে 2টা 2:30 বাজে, তখন নানি অনেক রেগে গেছে যে এতজন মানুষ রোজা থাকবে, ভাত রান্না করতে হবে, কখন রান্না হবে, কখন সবাই সিগারি খাবে। সো নানি রেগে মামার ঘরে গেছে যে মামারে বকা দেবে যে তোরে আমি বললাম, তুই আমাকে ডাক দিলি না, এটা তো ঠিক হলো না। তো
তো নানি মামার রুমে গিয়ে যেটা দেখলো সেটার জন্য মামি নিজেও প্রস্তুত ছিল না। নানি দেখেন যে মামার চেয়ারে নাই, এবং সেখানে ঠিক সেম একটা সাপ পেঁচায়া, এবং খুব বড়, এটা অজগর টাইপের সাপ, পেঁচায়া একদম ফণি তুলে ওই বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন। এটা যখন দেখলেন, দেখে উনিও খুব আশ্চর্য হয়ে গেলেন যে এটা আমি কি দেখলাম। উনি সাথে সাথে রুম থেকে এই রুমে চলে আসছে, ওনার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, এবং উনি এতটাই ভয় পাইছে যে ধরেন নিজেকে কিভাবে সামলাইছে ওই সময় আমি জানি না। তার পরবর্তীতে উনি ধরেন এই ঘটনাটা ওনার ভিতরে খুব পীড়া দিচ্ছিলেন, কারণ উনি দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে চাচ্ছিলেন যে এটা আমি আসলে শেয়ার করব না, বা এরকম একটা ব্যাপার যেটা আমি কি দেখলাম নাকি ভুল দেখলাম, এর ভিতরে আছে। তো এর ভিতরে ঈদ চলে আসলো। ঈদের ভিতরে আমার নানা যেহেতু প্রিন্সিপাল ছিলেন, আলেম মানুষ, তো ওই মামা যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসার হুজুরদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা থাকার কারণে ওই ঈদ এগুলা বা বিভিন্ন অনুষ্ঠানে সবাই একত্রিত হইতো। তো সেই সুবাদে মাদ্রাসার হুজুরেরাও আমাদের বাসায় নানি বাড়িতে আসছে, নানাও আছে। তো মামা ওই সময় মাদ্রাসায় অলরেডি চলে গেছে। তো মামা মাদ্রাসায় চলে গেছে, তো নানির কাছে মনে হয়েছে যে আসলে এই ঘটনাটা যেহেতু মাদ্রাসার হুজুরেরাও আছে, আমার নানাও আছে, সো এই ঘটনাটা তাদের সাথে শেয়ার করা উচিত। অ্যাট দ্য সেম টাইম মাঝখানে আমি একটা পয়েন্ট ফোকাস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর ভিতরে আমাদের নানির বাড়িতে একজন মানুষ এসছেন, ভদ্রলোক, আমার নানার কাছে। উনি নানার সাথে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে বাসা থেকে যাওয়ার সময় শুধু নানিকে বলে গেছে যে আপনার এই ছোট ছেলেটা অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী, আপনারা ওর একটু যত্ন নিয়েন এবং ওর প্রতি একটু খেয়াল রাখেন। তো এই কথাটা শোনার পরে নানির কাছে আরো একটু বেশি মনে হয়েছে যে আসলে উনি কেন, ঠিক আছে সে ট্যালেন্টেড, বাট সে কিভাবে জানলো। তো এই বিষয়টা সহ এবং নানি যে ঘটনাটা দেখলো, দুইটাই ওই হুজুরেরা যখন আমাদের বাসায় দাওয়াত খেতে আসলো ঈদের পরে, ওই সময় নানি সাহস করে বলল যে আমি একটা ঘটনা বলতে চাই, আসলে কে কিভাবে নেবে জানি না, বাট আমি যেটা দেখছি সেটা আমার মনে হয়েছে যে জানানো উচিত। তখন হুজুর সহ নানা সহ সবাইকে এই জিনিসটা যখন শেয়ার করলো, তখন ওর ভিতরে দুই হুজুরও আশ্চর্য হয়ে গেল যে দুই হুজুর দেখছে আলাদাভাবে, তারাও কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করেনি। বাট নানি যখন বিষয়টাকে ওপেনলি বলল, তখন ওই দুই হুজুর সহ আরো হুজুরেরা তো আশ্চর্য হয়েছে, বাট এই দুই হুজুর তো অলরেডি দেখছে। সো এই দুই হুজুরও ওই দিন নানা এবং অন্যান্য হুজুরদের সাথে শেয়ার করলো যে হ্যাঁ, এরকম ঘটনা আমরাও মাদ্রাসায় দেখছি। দেখার পরে তারা মোটামুটি এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করলো। হুজুরেরা আসলে জিনের ব্যাপারে অনেক ইনফরমেশনই জানে, বা অনেক বিষয়ে তারা জানে যে এটা আসলে আছে। সো এই জন্য ওনারা একটা হাদিস কোরআনের ব্যাখ্যা থেকে শুরু করে অন্যান্য ভাবে দেখলো যে না, অনেক সময় মেধাবী স্টুডেন্টদের সাথে অনেক সময় এগুলা থাকে এবং থাকতে পারে, এটা খারাপ কিছু না। যেহেতু সে হচ্ছে পড়াশোনায় ভালো, সবকিছু, অন্য কোনো অসুবিধা নাই, সো এটা কোনো ক্ষতি নাই, বাট আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বা সচেতন থাকতে হবে। তো এই ঘটনাটার পরে মামা যখন পড়াশোনা করতে ঈদের পরে গেল, তো ঈদের পরে গিয়ে মামা আবার স্বাভাবিক পড়াশোনা শুরু করে দিল। বাট মামা আস্তে আস্তে সিক ফিল করতে লাগলো, অসুস্থ হইতে লাগলো। পরে এমনি নর্মাল হুজুরেরা ওষুধের ব্যবস্থা করে দিল বা নর্মাল ডাক্তার দেখাইলো, খেয়ে তারপরও সে সুস্থ হয় না। পরে বাড়িতে আসলো, বাড়িতে আসলে বাড়িতে নানা বিষয়টাকে গুরুত্বের সাথে দেখলো এবং স্থানীয়ভাবে চিকিৎসা করার চেষ্টা করলো, কিন্তু সে সুস্থ হয় না। সুস্থ বলতে তার যে সমস্যা সে সেটা বলতেও পারে না, আর দুই নম্বর সে স্বাভাবিকভাবে সুস্থ হইতেও পারছে না। তো এরকম যখন হইলো, তখন অনেকে পরামর্শ দিল যে লোকাল ভাবে না দেখায় আপনারা ভালো, ধরেন আমাদের এলাকায় রংপুর ছিল, বগুড়া মেডিকেল কলেজ ছিল, রংপুর মেডিকেল কলেজ, দিনাজপুর, সব জায়গায়, রাজশাহী, সব জায়গায় নিয়ে যাওয়া হইলো এবং যারা যেখানে সাজেস্ট করলো, ঠিক আছে, সেখানে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন টেস্ট, যত ধরনের টেস্ট আছে সব করানো হইলো, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। বাট ডে বাই ডে
সে সিক হয়ে যাচ্ছে। তার স্বাভাবিক ধরেন শারীরিক যত সমস্যা আছে, দুর্বলতা থেকে শুরু করে সব ধরনের অসুস্থতা, বাট ডাক্তার কোনো স্পেসিফিক রোগ ধরতে পারে না। এমনি নর্মাল তারা ট্রিটমেন্ট চালায় যাচ্ছে বা ওষুধ দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, যে ডাক্তারের কাছে যে অ্যাঙ্গেলে মনে হচ্ছে এটা দিলে হয়তো ভালো হবে সেভাবেই চলছে। এরকম মামা এর ভিতরে পড়াশোনাও সে চালাচ্ছে এবং ট্রিটমেন্টও চলছে, বাট এটা আমরা সবাই গুরুত্বের সাথেও নিছি, আবার গুরুত্ব নিয়েও নিই, যেহেতু রোগ নাই সো আমরা ধরে নিছি কোনো বড় ইস্যু না। তো এরকম না, মামা হচ্ছে মাদ্রাসায় আছে, পড়াশোনা করতেছে। তো হঠাৎ একদিন মামা রুমে, মামাকে আর পাওয়া যায়নি, মামার লাশ পাওয়া গেছে, মামা মারা গেছে। তো মামা হুজুরেরা যখন গিয়ে দেখলো যে না, সে আর নাই, তখন সবাই আসলে একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, এত ডাক্তার হসপিটাল ঘোরানো হলো, কোনো রোগ ধরা হলো না, হঠাৎ মারা গেল। তো পরবর্তীতে হুজুরেরা একটা সবাই যখন বসছে বা বসে, তারা আসলে বিষয়টা নিয়ে যেটা তাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে তার ভিতরে যে একটা অদৃশ্য একটা জিন ছিল যেটা তাকে সাপোর্ট করার জন্য হয়তো ভালো জিন আসছিল, বাট এটা যখন আমরা গসিপ করা শুরু করছি বা আলোচনা বা আমাদের আস্তে আস্তে জানাজানি হয়ে যাচ্ছে, সবাই জানতেছে, তখন ওই জিনটা তাকে ভালোভাবে এটা নিতে পারেনি এবং ওই জিনটা তখন তার কাছ থেকে চলে গেছে। এবং যখন চলে গেছে তখন ও আসলে একা যায়নি, ও যাওয়ার সময় মামার চানটা নিয়েই চলে গেছে এবং ওটাও ওভাবেই আসছিল, এটা তারা পরবর্তীতে ব্যাখ্যা দিছে। তো যাই হোক, এই ঘটনায় পারিবারিকভাবে আমরা খুবই আহত, সবাই আশ্চর্য হয়ে গেছে। এবং এই যে সর্বোপরি ঘটনাগুলো, এগুলো পরবর্তীতে একত্রিত হয়েছে মারা যাওয়ার পরে, তার আগে এগুলো খণ্ড খণ্ড ভাবে ছিল। তো মারা যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে নানি বাড়িতে, আমরা মামাতো ভাই, খালাতো ভাই যারা আছি, আত্মীয় স্বজন সবাই বাড়িতে অবস্থান করতেছি 2 দিন 3 দিন। তো আমরা যেটা করতাম, রেগুলার নামাজ পড়তাম। নামাজ পড়ে মামার কবরটা সাধারণত রাস্তার পাশেই হয়েছে, মেইন রোড ছিল, মেইন রোডের পাশে আমরা ওই মামার কবরের পাশ দিয়ে হাঁটতাম ফজরের নামাজ পড়ে। তো আমরা আমাদের যে ছোট ছিলাম তখন, বাট ওই সময় আমরা যে আমাদের যে ব্যাচ, আমাদের সমবয়সী যারা ছিল সবাই একসাথে আমরা 4-5 জন ছিলাম। তো আমরা প্রতিদিন নামাজ পড়ে খালি মামাকে নিয়ে দুশ্চিন্তা করতাম, মামার স্মৃতিগুলো স্মরণ করতাম, মামার কথা বলতাম। তো আমরা ওই হাঁটতে হাঁটতে মামার কবরের পাশে একটা জায়গা ছিল মোড়ের মতো, ওখানে দাঁড়ায় থেকে কখনো বসে থেকে আমরা গল্পগুলো করতাম। তো আমরা গল্প যখন করতাম তখন একটা জিনিস নোটিশ করলাম যে আমাদের পাশে একটা সাপ এসে বসে থাকতো এবং প্রথম মনে করতাম যে এমনি একটা সাপ আসতেই পারে, বাট ওই সাপটা প্রথম যেদিন দেখলাম সেদিন ওকে ফাইন, আমরা ওই সাপটা ছিল হচ্ছে লাইক গুই সাপের মতো, বাট গুই সাপও না, একটু মোটা টাইপের, ঠিক আছে, বেশি বড়ও না। তো ও আইসে সুন্দর করে আমাদের গল্প শুনতে, বাট ওর চোখ মুখটা, আমরা ছোট মানুষ তো, আর ওই সময় তো আমরা জানতাম যে গুই সাপ মারা যায় না, তো আমরা গুই সাপটার দিকে তাকায় থাকতাম। ওর চোখ মুখটা ছিল, একটু মায়াবী ছিল এবং চোখ দিয়ে পানি পড়তো আমাদের গল্প শুনে। তো এই ঘটনাটা আমরা দেখলাম প্রথম দিন, আমরা এতটা নোটিশ করলাম না। তো পরের দিন যখন আবার আমরা ওই নামাজ পড়ে এসে সেম জায়গায় গল্প করছি বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের ওই কয়েকদিন যেহেতু মামার রিসেন্ট মারা গেছে, আমাদের মেইন টপিক্সে ছিল ওইটা, মামাকে নিয়ে। তো মামার বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ঠিক পরের দিনও ওই সাপটা ওখানে চলে আসছে এবং আসে সেম ভাবে আমরা দেখি। এরকম আমরা 2 দিন 3 দিন যখন দেখলাম, তখন আমাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হলো না। আমাদের কাছে মনে হলো যে এটা আবার আমরা কি দেখতে যাচ্ছি বা কি ঘটনা ঘটে যাচ্ছে, যেহেতু একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। তো আমরা পরবর্তীতে নানির সাথে শেয়ার করি বিষয়টা। 98 তোর দাদার বাসা তখন ছিল উত্তরার কোনো একটি সোসাইটিতে। ওইটা ছিল ওই জায়গার সব থেকে পুরাতন সোসাইটি। তখন আনুমানিক রাত 9টা বাজে। তোর সুফিয়া আপু, আমি আর তোর আব্বু গিয়েছিলাম তোর দাদার বাসায়। তোর দাদার বাসা ছিল 11 তলায়। তোর বোন ছোটবেলায় ছিল অনেক চঞ্চল। আমরা সিএনজি থেকে নামার সাথে সাথেই সে এক দৌড় দেয়। 3 তলায় আমি যেয়ে দেখি ভয়ে কাঁপছে। জিজ্ঞেস করতেই বলে ওই সিঁড়ির গ্রিল থেকে কে যেন লাফ দিয়েছে। আম্মু যেয়ে দেখে কিচ্ছু নেই। আব্বু তখন সিএনজি ভাড়া দিয়ে বিদায় করে এসে বলে কি হয়েছে। আম্মু তখন সব কথা বললে বলে যে কোনো বিড়াল হবে হয়তো। তখন আমার বোন বলে যে
না, ওইটার চোখ ছিল পুরো সবুজ আর আকৃতি ছিল মানুষের মতো, কিন্তু পুরো কালো। বলে রাখা ভালো, তখন আমার বোনের বয়স ছিল 10 বছর। পরে দাদার বাসায় যাওয়ার পর তেমন কিছু আর মনে নেই। সালটা 2000। আমার ছোট চাচার বিয়ে। আমার ছোট চাচা আমার দাদার সাথেই থাকতো। ওই সোসাইটিতেই বিয়ে হয়েছিল। রাত 9টা। তোর বোন আর 2 ফুফাতো বোন মিলে নেমেছিল বিয়েতে যাওয়ার জন্য। 3 তলায় আসার পর সুফিয়া দেখল যে ওর আশেপাশে কেউ নেই, ও একা। তখন ও দেখল ওর সামনে সেই কালো অবয়বটা আসছে। তখনই তোর দাদি নামে, আর ওই অবয়বটা চলে যায় আর সব ঠিক হয়ে যায়। তারপর আর তেমন কিছু হয়নি। আমাদের আগের বাসার সামনে একটি বকুল গাছ ছিল। আমার যখন 2 বছর, তখন এক সন্ধ্যায় আমাদের বাসার সামনে থাকা বকুল ফুল গাছের নিচ থেকে বকুল ফুল তোলার সময় সেই অবয়বটা দেখে তোর দাদি বাসায় চলে আসে। তখন আমি আবার বকুল গাছের পাশে থাকা জানালায় দাঁড়িয়েছিলাম। ওই ঘটনা অন্য কোনো দিন বলবো। তারপর আবার সব ঠিক। তারপর সব আমার নিজের চোখে দেখা। আমার বোন যখন এসএসসি পরীক্ষা দেয় তখনকার ঘটনা। এক্সাম দেওয়ার সময় হঠাৎ ওর 4-5 জন বন্ধু ওকে ধরে বাসায় নিয়ে আসে। ওর তখন সেন্স ছিল না। ওর বন্ধুরা বলল যে পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তারপর সেন্স আসার পর সবাই জিজ্ঞেস করলেও বলল একগুচ্ছ চুল ওর হাত আর গলা পেঁচিয়ে ধরে। তারপর আর কিছু মনে নেই। তারপর আবার সব নর্মাল। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। ততদিনে আমরা সবাই ভুলেই গেছি সবকিছু, কিন্তু আবার নতুন করে সব শুরু হয়। আমার মেজো মামার ব্লাড ক্যান্সার ছিল, তাই সে আমাদের বাসায় থেকে ট্রিটমেন্ট করছিল। তখন বাসা ছোট হয়, আমরা সবাই একসাথে শুয়েছিলাম। আমার বোন একটা খাটের তোষক নিয়ে নিচে ঘুমাতো, আর মামাও আমি খাটে ঘুমাতো। বলে রাখা ভালো, মামা অনেক পরহেজগার ব্যক্তি ছিলেন। একদিন মামা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠে দেখলেন আমার বোন বারবার সোফার নিচে ফোনের ফ্ল্যাশ মারছে। একসময় মামা জিজ্ঞেস করলো কি হয়েছে। তখনও কিছু না বলতে চাইলেও মামা আম্মুকে ডাক দেয়। পরে সব কথা শুনে মামা বলে একটা ভালো হুজুর দেখাতে। পরে আম্মু আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে, যিনি অনেক সুনাম অর্জন করেছেন, তাকে দেখান। তখন সে আমার বোনকে একটা জিন পছন্দ করেছে বলে জানায়। পরে হুজুর একটা তাবিজ ও পানি পড়া দেয়। তারপর হুজুর ইন্তেকালের আগ পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। হুজুর মারা যাবার পর আমার বোন একদিন তাবিজটা খুলে ঘুমায়। সকালে উঠে আর তাবিজটা খুঁজে পায় না। তারপর শুরু হয় আবার জিনের তাণ্ডব। এবার আমার বোনের ওপর রীতিমতো আক্রমণ শুরু হয়। একটা কালো অবয়ব ওকে মারার চেষ্টা করে। মাঝে মাঝে একটা মাকড়সার আকৃতি, যার এপাশ থেকে ওপাশ দেখা যায়। মাঝে মাঝে একটা সাদা কাপড় পরা মহিলা হয়ে আক্রমণ করতে থাকে। এক রাতে তো ওকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। তারপর আরেকটা নাম করা হুজুরের কাছে গেলে তিনি বলেন জিনটা আমার বোনকে পছন্দ করত, কিন্তু তাকে আলাদা করে দেওয়ার জন্য সে এখন প্রতিশোধ নিতে চায়। তখন তিনি আমার বোনের ওপর জিনটাকে হাজির করান। ওই জিনকে বলা হয় কিসের বিনিময়ে সে যাবে, কিন্তু জিনটা কোনোভাবেই মানছিল না। অবশেষে জিনটিকে হুজুর ওইখানেই হত্যা করেন। পরে আমার বোনকে একে তাবিজ দিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। একদিন বিকেলে আমার খালাতো ভাই সৌরভ আমাকে ফোন দিয়ে বলে, শরীফ চল আজকে আড্ডা দেব, তুই চলে আয়। আমাদের এখানে সাকিব আর শাওন এসেছে ঢাকা থেকে, ওরা তোর সাথে দেখা করতে চায়। তাই 3 জন মিলে ঠিক করলাম আজকে আড্ডা দেব, তুই চলে আয় আমাদের এখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে রাত্রে তোদের ওখানে যাব। যে কথা সেই কাজ। রাত 8টা বাজে। আমি চলে গেলাম ওদের ওখানে। একটা কথা বলে নেওয়া ভালো, আমার খালাতো ভাইয়ের বাসা আমাদের বাসা থেকে 3 কিলোমিটার দূরে। আমার বাসা থেকে 1 কিলোমিটার যাওয়ার পর ছোট একটি কালভার্ট পড়ে। কালভার্টের পাশে বড় একটি বট গাছ, আর 2 পাশে বিল। রাস্তা বিলের মধ্যে দিয়েই চলে গেছে। আমার খালাতো ভাইদের বাসায় যেতে 2টা রাস্তা আছে। একটা হলো শর্টকাট বিলের মধ্য দিয়ে, আরেকটা আছে রোড ধরে।